দ্রুতই ক্যাটাগরি 1-এ উন্নতি হতে পারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। শীঘ্রই নিউ ইয়র্ক টরন্টোতে ফ্লাইট চালু, জানালেন প্রতিমন্ত্রী। এলএনজি সরবরাহের সহযোগিতা সহ বাংলাদেশ ব্রুনাইয়ের মধ্যে 7 চুক্তি, রোহিঙ্গাদের ফেরতে কাজ করবে দুদেশ। শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি, আজ রাষ্ট্রীয় শোক। মৃতের সংখ্যা বেড়ে 290, বাংলাদেশের শিশু জায়ানের মরদেহ আনা হচ্ছে কাল। এবং আরব আমিরাতকে 2-0 গোলে হারিয়ে বঙ্গমাতা ফুটবলে শুরু বাংলাদেশের, আজ মুখোমুখি তাজিকিস্তান মঙ্গোলিয়া। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি মনাস্তাতা। এবার বিস্তারিত। দ্রুতই ক্যাটাগরি 1-এ উন্নতি হতে পারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এরই মধ্যে কয়েক দফায় নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা FAA। সংস্থাটির অডিটের শিডিউলের অপেক্ষায় রয়েছে বেবিচক। সম্প্রতি চট্টগ্রামে বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ক্যাটাগরি 1-এ উন্নতি হওয়ার পথে বাধা সৃষ্টি করবে না বলে দাবি করেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় জুলহাজ কবিরের রিপোর্ট। দীর্ঘ 1 দশক পরে হারানো ঐতিহ্য ক্যাটাগরি 1 ফিরে পাওয়ার দ্বারপ্রান্তে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। গত মাসে একদিনের সফরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বশেষ নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা FAA-এর 2 সদস্য। গোপনীয়তা রক্ষা করে শাহজালালের বেশ কিছু স্পর্শকাতর স্থান পরিদর্শন করেন তারা। FAA-এর প্রতিনিধি দল তাদের মতামত সম্মিলিত প্রতিবেদন আকারে দাখিলের পর ক্যাটাগরি 1-এ উত্তীর্ণ হলেই নিউ ইয়র্কের ফ্লাইট চালুর অনুমতি পাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আইকিউর যে রেটিংটা আমাদের আপ হয়েছে EI, সেটাও তারা পাশাপাশি রেখে দেখেছে এবং আমাদের স্ট্যান্ডার্ডে যাচাই বাছাই করে দেখেছে এবং দে হ্যাভ অ্যাপ্রিশিয়েটেড দিস থিং। সো আমরা রেডি, আমরা ইনফ্যাক্ট গত 6-7 মাস যাবতীয় রেডি। যেহেতু ওরা ওয়ার্ল্ড ওয়াইড একটা এই একই অডিট করে বেড়ায়, তো ওদের একটা শিডিউলের ব্যাপার আছে। সেই শিডিউলটা আমরা পেয়ে গেলেই আমরা নেক্সট স্টেপে চলে যেতে পারবো। গত বছর ফেব্রুয়ারিতে প্রথম অডিটে বেবিচকের পদক্ষেপে FAA সন্তোষ প্রকাশ করে বলে জানান এই কর্মকর্তা। যে আপগ্রেডেশন যে হয়েছে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড কমপ্লায়েন্সে, সবকিছু মিলিয়ে আমি তো সব পজিটিভই দেখছি। ওখানে কোনো কারণ নাই যে আমরা পাবো না। ইনশাল্লাহ আমরা একটা খুব অল্প সময়ের মধ্যেই ক্যাটাগরি 1টা করতে পারবো। বিমানবন্দরের নিরাপত্তা সহ আধুনিক যন্ত্রপাতি কেনা হয়েছে বলে জানান বেসামরিক বিমান প্রতিমন্ত্রী। সম্প্রতি চট্টগ্রামে বিমান ছিনতাইয়ের ঘটনা ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে বাধা হবে না বলে মনে করেন তিনি। তারা সম্ভবত জুন জুলাইয়ের মধ্যে একটা টিম আসবে, আবার সেপ্টেম্বরের মধ্যে আসবে। তো সেই ব্যাপারে আমরা সম্পূর্ণ প্রস্তুত। আমাদের সমস্ত সিকিউরিটি সিস্টেম থেকে ধরে সমস্ত অত্যাধুনিক মেশিনপত্র সবকিছুই আমাদের আছে। ক্যাটাগরি 1-এর ব্যাপারে আমরা আশাবাদী। আমাদের বিমান বহরে ভালো বিমান আরও আসতেছে। যাত্রীদের কাঙ্ক্ষিত সেবার মান, বিমানবন্দরের মান সবকিছুই আমরা ক্যাটাগরি 1-এই নিতে চেষ্টা করি। ছাড়পত্র পেলেই দ্রুত নিউ ইয়র্ক, টরন্টো সহ ইউরোপের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট চালু করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। জুলহাস কবির, RTV, ঢাকা। এলএনজি সরবরাহের সহযোগিতা, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য বিনা ভিসায় ভ্রমণ সহ বাংলাদেশ ও ব্রুনেইয়ের মধ্যে 7টি চুক্তি সই হয়েছে। সোমবার দুপুরে ব্রুনেই সুলতানের সরকারি বাসভবন ইস্তানা নুরুল ইমানে সুলতান হাসান আল বলকিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি সই হয়। এর আগে প্রধানমন্ত্রী ইস্তানা নুরুল ইমানে পৌঁছলে দেশটির রাষ্ট্র প্রথা ভেঙে প্রাসাদের করিডোরে এসে স্বাগত জানান সুলতান হাসান আল বলকিয়া ও ক্রাউন প্রিন্স আল মুহতাদি বিল্লাহ বলকিয়া। পরে সুলতান হাসান আল বলকিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন শেখ হাসিনা। এ সময় মিয়ানমারের নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিজ ভূমে ফেরত পাঠাতে সহযোগিতার আশ্বাস দেন ব্রুনাইয়ের সুলতান। ব্রুনাই সফরের শেষ দিন আজ সকালে বাংলাদেশ হাই কমিশনের নতুন চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির রাজধানীর কূটনৈতিক এলাকা জালাল কেবাংসানে হচ্ছে নতুন এই চ্যান্সেরি ভবন।
এর আগে স্থানীয় সময় সোমবার রাতে সুলতান হাসান আল বলকের আমন্ত্রণে তার বাসভবনে আয়োজিত নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। 3 দিনের সরকারি সফর শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মধুমতি ব্যাংক বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের খবর। সংযুক্ত আরব আমিরাতকে 2-0 গোলে হারিয়ে বঙ্গমাতা অনূর্ধ্ব 19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপে অভিযান শুরু করল বাংলাদেশ। দলের পক্ষে একটি করে গোল করেন স্বপ্না ও কৃষ্ণা। এর আগে টুর্নামেন্ট উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করায় ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ, তবে পুরো ম্যাচে প্রাধান্য দেখিয়েছে মৌসুমীরা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন কোচ গোলাম রাব্বানী ছোটন। এদিকে মেয়েদের ফুটবল নৈপুণ্যে মুগ্ধ দর্শকরা। মমির রোহনের রিপোর্ট। বড় কোনো আয়োজন নেই, তবে সাজানো গোছানো পরিপাটি আনুষ্ঠানিকতায় পর্দা উঠল বঙ্গমাতা আন্তর্জাতিক নারী ফুটবলের প্রথম আসরের। উদ্বোধনীতে জাঁকজমকতার রেশ নেই। আয়োজকরা শেষের অপেক্ষায় দর্শকদের সে তৃষ্ণাটুকু আপাতত ধরে রাখলেও মাঠের খেলায় দর্শকদের মন ভরিয়েছেন মৌসুমী, কৃষ্ণা, স্বপ্নারা। বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিতে প্রাণ ভরে স্বাগতিক মেয়েদের ফুটবল নৈপুণ্য উপভোগ করেছেন দর্শকরা। বাংলাদেশ অনেক ভালো খেলছে, খেলাটা দেখে অনেক ভালো লাগছে, অনেক ভালো, খুব 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 ভালো লাগছে। বাংলাদেশের মেয়েদের খেলা তো অনেক সুন্দর হয়েছে, আর যে খেলা দেখছি তাতে মনে হয় যে সামনে বিশ্বকাপও খেলতে পারে, আমাদের অবিশ্বাসে কিছু নাই। এর আগেও আমি অনেকবার খেলা দেখেছি, আগেরবার, এবারও খুবই ভালো খেলছে। আশা করি ওরাই জয়ী হবে। জয়ের ব্যবধানটা হতে পারত আরো বড়, তাতে কিছুটা আক্ষেপ থাকলেও পুরো ম্যাচে মেয়েদের দাপুটে লড়াইয়ে সন্তুষ্ট বাংলাদেশ কোচ। যথেষ্ট তারা ওপেন করছে, তারা 90 মিনিটস আমি মনে করি খেলার মধ্যেই ছিল, তারাই ডমিনেট করছে ওই টিমরে। আজকের ম্যাচের একটাই দুর্বলতা, সেটা হলো যে আরো ভালো ফিনিশিং করতে পারতো, স্কোর লাইন বাড়তে পারতো। শুক্রবার কিরগিজস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে ফিনিশিং এ বাড়তি মনোযোগ দেবে বাংলাদেশ বলে জানান ছোটন। প্রত্যেকটি ম্যাচে এমন ছন্দময় ফুটবল খেলে দাপুটে জয় তুলে নেবে বাংলাদেশের মেয়েরা। ধারাবাহিকতা ধরে রেখে টুর্নামেন্টের প্রথম শিরোপাটা নিজেদের ঘরে তুলবেন আঁখি, সানজিদা, মৌসুমীরা, এমনটাই প্রত্যাশা ভক্ত সমর্থকদের। মমিন রোহন, RTV, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা। বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপে আজ মুখোমুখি হচ্ছে তাজিকিস্তান ও মঙ্গোলিয়া। সোমবার বিকেলে ধানমন্ডি আবাহনী মাঠে নিজেদের প্রস্তুত করেন তাজিকিস্তানের মেয়েরা। নবীন এই দলটি নিজেদের প্রথম ম্যাচে জয়ের ক্ষেত্রে আশাবাদী। অন্যদিকে মঙ্গোলিয়া ছেড়ে কথা বলতে চাইবে না প্রতিপক্ষের বিরুদ্ধে। ধানমন্ডি শেখ জামাল মাঠে ঘাম ঝরানো অনুশীলনের তেমনটা আভাস দিলেন মঙ্গোলিয়ার মেয়েরা। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সন্ধ্যা 6টায় সরাসরি দেখাচ্ছে বেসরকারি টিভি চ্যানেল RTV। রাজধানীর মৎস্য ভবন মোড়ে বাস প্রাইভেট কার সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 2 জন। একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি স্টাফ বাস ও প্রাইভেট কারকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় 4 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল 8:45টায় 2 জনকে মৃত ঘোষণা করেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা বাস যাত্রী মনির হোসেন জানান, মৎস্য ভবন মোড় অতিক্রম করার সময় স্বাধীন পরিবহনের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে। দর্শক, মৎস্য ভবন মোড়ে রয়েছেন আমাদের সহকর্মী সোহেল রানা, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সোহেল, দুর্ঘটনায় হতাহতদের পরিচয় জানা গিয়েছে কিনা, আর এই দুর্ঘটনাটা কিভাবে হলো? মোনা, আপনি জানেন যে ঠিক সকাল 7:30টার দিকে স্বাধীন পরিবহনের একটি বাস ঠিক যে শাহবাগ মোড়টি রয়েছে, সেই শাহবাগ মোড় থেকে সেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে, আমরা যতটুকু জানতে পেরেছি, পুলিশের ডিসি মুসলিউদ্দিন আহমেদ আমাদেরকে জানিয়েছেন যে নিয়ন্ত্রণ হারিয়ে স্বাধীন পরিবহনের একটি বাস এই মৎস্য ভবনের মোড়ে এখানে আসেন এবং আসার পরে এখানে দাঁড়িয়ে থাকা যে 3টি মাইক্রোবাস ছিলেন এবং একটি রিক্সা ছিলেন, সেই রিক্সাকে ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার পরে কিন্তু সেগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে 2 জন লোকের
মৃত্যু ঘটেছে, সেই সঙ্গে আরও দুজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে গুরুতর আহত অবস্থায়। এবং এছাড়া আমরা এখন পর্যন্ত আমরা দেখেছি যে এই রাস্তার যে মূল যে ফটক, এই সড়কের এই মোড় থেকে বাসগুলোকে সরিয়ে ফেলা হয়েছে এবং এই যে রক্ত জমাট অবস্থান ছিল সেখানেও কিন্তু পানি দিয়ে ধুয়ে ফেলা হয়েছে। এখন পর্যন্ত এই যে রাস্তার এই সড়কের অবস্থা স্বাভাবিক, তবে ট্রাফিকের যে ডিসি রয়েছেন মুস্তাফিজুদ্দিন আহমেদ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে চালক তাকে আটক করা হয়েছে এবং বাসটাকেও আটক করা হয়েছে। সেই সঙ্গে এই যে তার কাগজ আছে কিনা, তার লাইসেন্স রয়েছে কিনা সেগুলো আসলে তারা দেখছেন এবং চালকের কাছ থেকে প্রাথমিক স্বীকারোক্তি হিসেবে তিনি জানতে পেরেছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে চালক বলেছেন তার যে বাস সেটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন এবং যার কারণে আসলে চরম বাসের অতিরিক্ত মাত্রার যে গতি, সেই গতির কারণে তিনি বাসটাকে আসলে কন্ট্রোল করতে পারেননি, যার কারণে অন্য যানগুলোকে ধাক্কা মেরেছে, এর ফলে এই দুর্ঘটনাটি ঘটে। আর এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণেই কিন্তু দুজন মানুষের প্রাণ হারানো। তো এখন পর্যন্ত এই ছিল এখনকার সর্বশেষ অবস্থা। আমরা পরবর্তী ঢাকা মেডিকেল থেকে হয়তো আপনাকে আর অন্য পরিস্থিতি আমরা জানাতে পারবো। সোহেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ মৎস্য ভবন মোড় থেকে জানাছিলেন আমাদের সহকর্মী সোহেল রানা। চলে যাচ্ছি পরের সংবাদে। আজ একাদশ স্প্যান বসল পদ্মা সেতুর। মঙ্গলবার সকাল ৬টায় জাজিরা প্রান্তে একাদশ স্প্যান বসানোর কাজ শুরু করেন সেতু বিভাগের প্রকৌশলী ও শ্রমিকরা। গতকাল সোমবার ১১টার দিকে স্প্যান বহনকারী ক্রেনটি মুন্সিগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের ৩৪ ও ৩৩ নম্বর খুঁটির কাছে এনে রাখা হয় স্প্যানটি। এই প্রথমবারের মতো ১ মাসের মধ্যেই বসানো হলো দুটি স্প্যান। এতে দৃশ্যমান হলো ১৬১৫ মিটার। সর্বশেষ গত ৯ এপ্রিল মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ১৩ ও ১৪ নম্বর খুঁটির উপর বসানো হয়েছিল সেতুর ১০ম স্প্যান। ১৫০ মিটার লম্বা ও ১৩ মিটার প্রস্থের বিশাল স্প্যানটি ৩৬০০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন তিয়ান-এ ক্রেন দিয়ে ওঠানো হয়। স্বপ্নের এই সেতুটি তৈরি করা হবে ৪২টি পিলারের উপর ৪১টি স্প্যানের সমন্বয়ে। দর্শক, শরীয়তপুরের জাজিরা প্রান্তে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইব্রাহিম হোসেন, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ইব্রাহিম, পদ্মা সেতু নতুন স্প্যানটি বসানোর পর তো ১৬৫০ মিটার দৃশ্যমান হয়েছে, এ ব্যাপারে কি বলছেন সংশ্লিষ্টরা? ক্যামেরায় চোখ থাকবে। ৩৪ ও ৩৫ নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে নদীর প্রান্তে, তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আজকে ১১তম স্প্যান উঠলো। এটা মাওয়া প্রান্তে ৮ম এবং ৯ম এবং জাজিরা প্রান্তে ৯ম এবং মাওয়া প্রান্তে আরো দুটি স্প্যান আছে। তো সব মিলে আজকে এটা ১১তম স্প্যান উঠলো। এই ১১তম স্প্যানের সাথে সাথেই আমাদের পদ্মা সেতুর প্রায় ১৬৫০ কিলোমিটার দৃশ্যমান হতে যাচ্ছে। তো সকাল ৬টা থেকে এখানে কর্মযজ্ঞ চালিয়েছিলেন স্প্যান উঠানোর জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী এবং এখানে কর্মরত শ্রমিকরা। তো স্প্যানটা ঠিক ৮:২৫ পরে নাগাদ এখানে তোলা হয়। এরপর থেকে ওই লিফটিং ট্রেনের সাথে এখনো ঝুলানো আছে স্প্যানটি। জানেন আপনি আরো যে এই স্প্যানটি বসাইতে সারাটা দিন সময় লেগে যায়, এই জন্য এটা একদিন আগেই এখানে আনা হয়। তো এটা গতকালকে ১১টার দিকে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে এখানে এনে ৩৪ ও ৩৫ নম্বর পিলারের কাছে রাখা হয়। তো এবং আজকে ভোর ৬টা থেকেই তারা এইটা উঠানোর কার্যক্রম করেন, টহল আছে। তো এদিকে এখন পর্যন্ত সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়নি, এখনো একটু তারপর এটার সাথে সংযোগ দেওয়ার জন্য যা যা করা দরকার এগুলা করছেন এবং এখানকার প্রকৌশলী এবং কর্তৃপক্ষ জানিয়েছেন যে এরপরে স্প্যান গুলো বসবে মাওয়া প্রান্তে। এখন এই জাজিরা প্রান্তের জন্য এটা আপাতত সর্বশেষ। তো এরপরে মাওয়া প্রান্তে রেডি প্রস্তুত আছে আরো ২২ নম্বর পিলার পর্যন্ত মাওয়া প্রান্তে প্রস্তুত রয়েছে। জীবনা, এই ছিল আমার কাছে। ইব্রাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ শরীয়তপুর থেকে জানাছিলেন আমাদের সহকর্মী ইব্রাহিম হোসেন। চলে যাচ্ছি পরের সংবাদে।
চট্টগ্রামে ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল হত্যা মামলার আসামি জাবেদ পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। রাতে চট্টগ্রাম নগরীর ডবল মুরিং থানার আগ্রাবাদ জামুরি মাঠের পাশে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ জানায় জাবেদ সহ 3 থেকে 4 জন বসে মাদক সেবনের খবর পেয়ে সেখানে অভিযান চালায় তারা। আসামি গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তারা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাবেদ মহিউদ্দিন সোহেল হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি। গণপিটুনির নামে জাবেদই মহিউদ্দিন সোহেলকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করেছিল। নাটোরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে কৃষি জমিতে পুকুর খননের কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি অফিসের কিছু অসৎ কর্মকর্তাদের যোগ সাজসে এবং ধ্বংসযজ্ঞ চললেও নেই প্রশাসনের কোনো নজরদারি। নামমাত্র কিছু অভিযান চললেও প্রভাবশালীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। তবে জেলা প্রশাসনের দাবি, সমস্যার সমাধানে জোর চেষ্টা চালাচ্ছেন তারা। নাটোর প্রতিনিধি শেখ তোফাজ্জল হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। নাটোরের বড়াইগ্রাম উপজেলার গুরুমশুল গ্রামের মাঠে এমন ধান কেটে 3 ফসলি জমিতে অবাধে চলছে অবৈধ পুকুর খননের কাজ। একই অবস্থা গোটা জেলা জুড়ে, অথচ এ বিষয়ে রয়েছে সরকারি নিষেধাজ্ঞা। পুকুর খননের ফলে একদিকে যেমন কমছে কৃষি জমির পরিমাণ, অন্যদিকে কমছে উৎপাদনও। প্রভাবশালীরা এই পুকুর কাটছে। এই পুকুর কাটা বন্ধ না হলে খাদ্যশস্য ধান উৎপাদন ব্যাহত হবে। স্থানীয়রা জানান, এ বিষয়ে মাঝে মাঝে লোক দেখানো অভিযান পরিচালনা করা হলেও কিছু অসাধু সরকারি কর্মকর্তাদের কারণে সমস্যা দিন দিন বেড়েই চলেছে। টিএনও সাহেব আসছিলেন, এসে 4 জনকে ধরে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে 2 জনকে ছেড়ে দিয়েছেন এবং 2 জনের 3 মাসের জেল দিয়েছেন। এটা আমাদের শুনেছি, কিন্তু এত কিছু করার পরেও পুকুর খনন করা বন্ধ হয় নাই। অন্যদিকে কৃষি জমি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়ার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন সংশ্লিষ্টরা। পুকুর খননটা বন্ধ করতে হবে, তাকে শাস্তি দিতে হবে। যাই সঙ্গে সঙ্গে আমি জেলা প্রশাসক মহোদয়কে অবগত করি এবং ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করে থাকি। কেউ যাতে কৃষি জমি নষ্ট করে পুকুর বা অন্য কোনো কাজে ব্যবহার করতে না পারে, সেজন্য প্রশাসন কিন্তু সদা তৎপর আছে। শূন্য অবস্থায় নিয়ে আসার জন্য আমরা এখন কারাদণ্ড প্রদান করছি। শুধু আশ্বাস নয়, কৃষি জমি রক্ষায় দ্রুত কার্যকরী পদক্ষেপ চান নাটোরবাসী। নুসরাত জাহান সিনথি, RTV। সকালের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম আরও একবার। দ্রুতই ক্যাটাগরি 1-এ উন্নত হতে পারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। শীঘ্রই নিউ ইয়র্ক টরন্টোতে ফ্লাইট চালু, জানালেন প্রতিমন্ত্রী। এলএনজি সরবরাহের সহযোগিতা সহ বাংলাদেশ ব্রুনেইয়ের মধ্যে 7 চুক্তি। রোহিঙ্গাদের ফেরতে কাজ করবে দুদেশ। শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি, আজ রাষ্ট্রীয় শোক। মৃতের সংখ্যা বেড়ে 290। বাংলাদেশি শিশু জায়ানের মরদেহ আনা হচ্ছে কাল। এবং আরব আমিরাতকে 2-0 গোলে হারিয়ে বঙ্গমাতা ফুটবলে শুরু বাংলাদেশের। আজ মুখোমুখি তাজিকিস্তান, মঙ্গোলিয়া। সকালের সংবাদ এই পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 241 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।